স্বাভাবিক সাধারণ যে কথাটা আপনার সঙ্গে শুরু করতে চাই, এর নাম রামরাজ্য। এই বিজেপি বেটি বাঁচাওয়ের কথা বলে, এই বিজেপি বারবার নারী সুরক্ষার কথা বলে, এই বিজেপির রাজ্যপাল কাশ্মীরের কলকাতায় এসে বলেন যে কলকাতার থেকে কাশ্মীর সুরক্ষিত। আমরা কাশ্মীর বলুন, উত্তরপ্রদেশ বলুন, বারবার বারবার দেখতে পাচ্ছি। কাদের সুরক্ষা দিয়েছে বিজেপি? এটা তো পাড়ার বিজেপি নয়, এটা তো জেলার বিজেপি নয়, এটা লোকাল কমিটি নয়। তিনটি যুবক, এলাকার যুবক, তারা ওই এলাকারই বাসিন্দা, তারা যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, তামাম বিজেপি নেতাদের বরাভয় পেয়েছে। দেশের মেয়েরা বিজেপিকে কেন বিশ্বাস করবে? বিরোধীরা কি এই এই এর বিরুদ্ধে সঠিকভাবে আন্দোলন দানা বাঁধাতে পারবে? কি মনে হচ্ছে, কিভাবে অ্যানালিসিস করবেন এই ঘটনা? দেখুন, আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কেন 60 দিন বাদে এরা গ্রেফতার হলো। বিজেপির অন্দরমহলে একটা গুজব চালু আছে, যেহেতু আর মানে 3 সপ্তাহের মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন, এবং সেই রাম মন্দিরের উদ্বোধনে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী খুব শিওর নন তিনি ডাক পাবেন কিনা, তিনি কতটা ফ্রেমে থাকবেন। সেহেতু একেবারে মানে বছরের শেষ দিনে এসে যোগী আদিত্যনাথ এই 3 জনকে গ্রেফতার করেছেন। এটা একটা পাল্টা দলের মধ্যে তার চাপ সৃষ্টির চেষ্টা। আমি আপনাদের মনে করিয়ে দেবো, এর আগে যোগী আদিত্যনাথ এরকম আরেকটি কাজ করেছিলেন। প্রধানমন্ত্রীর নাম করে, প্রধানমন্ত্রীর বাড়ি 7 নম্বর রেসকোর্স রোডে, মানে যেটার নাম এখন পরিবর্তন হয়েছে, 9 নম্বর রেসকোর্স রোড দেখিয়ে একজন, মানে তিনি বেসিক্যালি প্রতারক, তিনিও বিজেপির খুব হাই প্রোফাইল প্রতারক হিসেবে পরিচিত ছিলেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি, রাজনাথ সিং এর ছবি ইত্যাদি ছিল। তাকে আচমকাই যোগী আদিত্যনাথের পুলিশ, মানে এসটিএফ অ্যারেস্ট করেছিল। বিজেপির অন্দরমহলের গুজব হচ্ছে যে যোগী আদিত্যনাথ সেই সময় এই কাজগুলি করেন যখন তিনি বোঝেন যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তাকে দলে একেবারেই ছেড়ে ফেলতে পারে, তখন তিনি এই কাজটা করেন। এবং যোগী আদিত্যনাথ নিশ্চয়ই শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে সিন্ধিয়া বা রমন সিং এর অবস্থা দেখে সিদ্ধান্ত নিয়ে ঠিক রাম মন্দিরের উদ্বোধনের একদম চূড়ান্ত মুহূর্তের আগেই কাজটা করেছেন। কারণ আপনার প্রশ্নটা তো তা নাহলে ভীষণ প্রাসঙ্গিক, বা সকলেরই প্রসঙ্গ প্রাসঙ্গিক। 60 দিন আগে এফআইআর হওয়া সত্ত্বেও এদের গ্রেফতার করা হয়নি কেন? আমি বেনারস অনেকবার গেছি, বেনারস আমার খুব প্রিয় শহর, বেনারস হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তো সেই সূত্র ধরে বলি, দেখুন বেনারস শহরটা কিন্তু মানে যোগী আদিত্যনাথ অথবা জেপি নাড্ডার নিয়ন্ত্রণে চলে না। সেখানে ডান দিকে কি হবে, বাঁদিকে কি হবে, সবটাই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঠিক হয়। ফলে এই যে বেনারস শহরে, মানে যেটা প্রধানমন্ত্রীর নিজস্ব সংসদীয় ক্ষেত্র, সেখানে কে আইটি সেলের প্রধান হবেন, কে আইটি সেলের কনভেনর হবেন, সেটা উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি ঠিক করেন না। আমার কথার গুরুত্ব বোঝার জন্য, মানে আমার কথাটা সত্যি কিনা বোঝার জন্য একটু মনে করিয়ে দেব যে অমিত শাহ নিজে এসে কলকাতা শহরে বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বা জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করার আগে আইটি সেলের সঙ্গে বৈঠক করেছে, এবং আইটি সেলের লোকদের মনে করিয়ে দিয়েছেন যে আগামী দিনের লড়াইটা কতটা গুরুত্বপূর্ণ। সো বিজেপির কাছে আইটি সেল মানে বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। তো এরা সেই আইটি সেলের সদস্য ছিল। তো এটা হতে পারে না যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ জানতেন না যে 60 দিন ধরে এদের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে। অবশ্যই জানতেন। ঠিক যে কারণে বিজেপি একজন কনভেনার, আমি সেটাই বলছি। দেখুন, ঠিক যে কারণে বিজেপি প্রথমে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ বিজেপির এই ধরনের লোকদের প্রয়োজন। আচ্ছা, দের ইজ এ ইম্পর্টেন্ট ডিসকাশন যেটা আমি বলতে চাই, মানে আজকের ভারতবর্ষে এগুলো বলতে হয়, যে যেটা বিজেপি সহজভাবে দাগিয়ে দিতে পারত, যে এই ভদ্র মহিলা, মানে এই ছাত্রী, তিনি সংখ্যালঘু পরিবারের, কারণ উত্তরপ্রদেশে যথেষ্ট সংখ্যক সংখ্যালঘু আছে, বা মানে খ্রিস্টান সমাজের না, এই ভদ্র মানে ছাত্রীটি একটি মন্দির থেকে ফিরছে, তো নিশ্চিত হয়ে যান যে এই ছাত্রীটি প্রথমত মানে ধর্ম পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ নন, কিন্তু এই ছাত্রটি হিন্দু
এবং এই ছাত্রীটি, আমি যতটুকু শুনেছি, আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ একটি পরিবারের সন্তান। তা সত্ত্বেও তার 60 দিন লাগলো এই গ্রেফতারিতে পৌঁছতে। কেন? ওই যে বললাম যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নতুন যে ভারতবর্ষ নির্মাণ করছেন, যাকে তারা অমৃতকাল বলছেন, সেখানে যদি আপনি তাদের বরাভয় বা আশীর্বাদে থাকেন, তাহলে আপনার সব অপরাধ মাফ, আপনার কোনো অপরাধী নয়। আর যদি আপনি না থাকেন, মানে একটা সহজ উদাহরণ দেখুন, যে আদানির কোথাও কোনো ইনকাম ট্যাক্স বা কিছু রেড হয় না, আর মানে কংগ্রেসের একজন সাংসদের বাড়িতে এবং তার আত্মীয়দের বাড়িতে 300 কোটি টাকা পাওয়া গেল বলে গদি মিডিয়া 7 দিন ধরে চালালো। ইন্টারেস্টিং হচ্ছে, সেই ভদ্রলোক যখন নিজে বললেন যে এটা কিন্তু আমার ব্যবসায়ের অর্থ, এটা কোনো বেআইনি অর্থ না, তারপর কিন্তু ইনকাম ট্যাক্স বা পুলিশ তাকে গ্রেফতার করেনি। তার মানে ইনকাম ট্যাক্স বা পুলিশ প্রমাণ করতে পারছে না এটা অবৈধ অর্থ। অবৈধ অর্থ হলে তো নিশ্চয়ই কংগ্রেসের সাংসদকে এতক্ষণ ধরে বাইরে, মানে নববর্ষ বা 31 ডিসেম্বর উদযাপনের জন্য অমিত শাহ ছেড়ে রাখতেন না। তো তাহলে আমাদের বুঝতে হবে যে হাউ বিজেপি প্লেস দ্য গেম, এবং গদি মিডিয়া, মানে আজকাল যেটাই মুখ্য মিডিয়া, তারা কিভাবে এই কাজটা করে। আপনি যদি খবরের কাগজের সংবাদ দেখেন, মানে আমি আজকে আলোচনা করছিলাম, আমার কিছু আত্মীয় স্বজনদের বলছিলাম যে হাউ দ্য রোল অফ দ্য মিডিয়া ইজ কমপ্লিটলি চেঞ্জড। আপনি খবরের কাগজ পড়লে বুঝতেই পারবেন না যে আসলে কি কি হচ্ছে। সুখের কথা, হ্যাঁ, কলকাতা শহরের একটা ইংরেজি সংবাদপত্র এটাকে প্রথম পাতার খবর করেছে, আরো কিছু দিল্লির ইংরেজি সংবাদপত্র, ইন্ডিয়ান এক্সপ্রেস বা টেলিগ্রাফ, এটাকে খবর করেছে। না হলে আপনি জানতেই পারতেন না যে এইটা কি ঘটেছে, আনলেস কংগ্রেসের আইটি সেলের ক্যাম্পেইন আপনার কাছে সোশ্যাল মিডিয়ায় পৌঁছয়। তো দ্যাট ইজ দ্য ন্যারেটিভ বিজেপি সাকসেসফুলি বিল্ড। আপনি ভেবে দেখুন, যদি এই তিনজনের সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা স্মৃতি ইরানির জায়গায় রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর ছবি পাওয়া যেত, তাহলে এতক্ষণে কি তুলকালামটা হতো। দেখুন, মাথায় রাখবেন, যে কোনো তদন্তকারী সংস্থার অবশ্যই তদন্ত করার এবং চার্জশিট দেওয়ার অধিকার আছে, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর নাম ইডির চার্জশিটে আছে যে মামলাটা, সেই মামলাটা 10 বছরের পুরনো। অর্থাৎ হরিয়ানায় মানে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রর জমি সংক্রান্ত মামলা, তো 10 বছর লাগলো চার্জশিটে নাম ঢোকাতে। ঠিক যখন নির্বাচন আসে, তখন এই চার্জশিট গুলো সামনে আসে এবং গদি মিডিয়া প্রিয়াঙ্কাস নেম ইন দা চার্জশিট বলে ঝাঁপিয়ে পড়ে। আপনি অন্য কিছু দেখতে পান। দ্যাট ইজ দ্য সরি স্টেট অফ অ্যাফেয়ার্স ফর দ্য মিডিয়া অ্যান্ড ফর আওয়ার কনসাসনেস। এবার আপনি যদি বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি, যোগী আদিত্যনাথ খেললো কি খেললো না, যোগী আদিত্যনাথ ছোট্ট করে নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝিয়ে দিল কিনা যে উত্তরপ্রদেশে ভাই আমি সব খবর রাখছি, যে তোমরা কাদের সঙ্গে মিশছো, কাদেরকে তুলছো, কারা তোমাদের লোক। হ্যাঁ, আপনি যদি এইসব অভ্যন্তরীণ রাজনীতির কথা ছেড়ে দেন, তাহলে আপনি ভেবে দেখুন, শুধুমাত্র আমরা চাই বা না চাই, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ভারতবর্ষের অন্যতম এলিট ইনস্টিটিউশন, এবং বিজেপি যাদেরকে আইডিওলজিক্যালি নিজেদের গুরু বলে মনে করে, সে মদন মোহন মালব্য এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেছে। তো সেই ইনস্টিটিউটে যদি নিরাপত্তার এই হাল হয়, তাহলে বিজেপি কোন রামরাজ্য আর কোন নারীর অধিকারের কথা বলছে? আপনি মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদী গত 2 মাসে, মানে বিফোর দ্য 3 স্টেট ইলেকশন এবং তারপরেও অন্তত 3 বার বলেছেন, আমি 3 বারের কথা আমার স্পষ্ট মনে আছে, যে তিনি যেসব ক্লাসে বিশ্বাস করেন, বিকজ যেহেতু রাহুল গান্ধী কাস্ট সেন্সাসের কথা বলছিলেন, যে আমার কাছে 3টে মাত্র ক্লাস আছে, দরিদ্র, মহিলা এবং আরেকটি ক্লাসের কথা বলছে। তো এই ওনার মহিলাদের ক্লাসকে মানে এনগেজ করা বা মহিলাদের ক্লাসকে দেখা, কিন্তু আপনি এতে অবাক হবেন না। আবার আমি বলছি, যোগী আদিত্যনাথ কোনো কারণে 60 দিনের মাথায় এফআইআর অনুযায়ী তার পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে, কিন্তু আপনি যে ধারাবাহিকভাবে দেখেন, মানে সেটা মণিপুরের বীরেন্দ্র সিং হোক, ব্রিজভূষণ হোক, উন্নাওয়ের সেঙ্গাররা হোক, আপনি যাদেরই দেখবেন, মানে কোথাও কোথাও বিজেপি ওয়াজ আনঅ্যাপোলজেটিক অ্যাবাউট দ্য এনি ক্রাইম।
প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশে দাঁড়িয়ে একটা খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ দিয়েছিলেন তখনকার একটি চ্যানেলে, যে চ্যানেলটি এখন আদানিদের হাতে। দেখুন সমস্যাটা কোথায়, ভারতবর্ষ 140 কোটির দেশ, আমাদের মেনে নিতে হবে এখানে খুন, রাহাজানি, ধর্ষণ এগুলো ঘটবে। সমস্যা হচ্ছে যে অভিযুক্ত সে যখন সরকারের প্রোটেকশন পায়। আপনি যদি দেখেন মানে হরিয়ানায় যে দাঙ্গা হলো, গুরুগ্রামে যে কিছুদিন আগে দাঙ্গা হলো, সেই দাঙ্গার একমাত্র কারণ ছিল যে ভদ্রলোক রাজস্থানে দাঙ্গা করেছেন গোহত্যা মানে 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 গোহত্যা ঠেকানোর নামে, সেই ভদ্রলোক যখন হরিয়ানায় ঢুকছে, হরিয়ানা পুলিশ তাকে পুরোটা অ্যালাউ করছে যে তুমি আরেকটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করো, আরেকটা দাঙ্গা হোক, তাহলে আমার পোলারাইজেশনের সুবিধা হবে। তাহলে এই যে স্টেট স্পন্সর্ড ক্রাইম, এইটাকে বিজেপি একদম আর্টিস্ট্রির জায়গায় নিয়ে চলে গেছে। সেটা আপনি উন্নাও দিয়ে বুঝতে পারবেন, সেটা আপনি হাতরাস দিয়ে বুঝতে পারবেন, সেটা আপনি গুজরাট, মধ্যপ্রদেশের হাজারো ঘটনা দিয়ে বুঝতে পারবেন যে বিজেপি মানে অপরাধ হবে। অপরাধটা নিয়ে আপনার মানে মানে আপনি 140 কোটির দেশে তো অপরাধ চেপে রাখতে পারবেন না, অপরাধ হবে। কিন্তু অপরাধকে আপনি চাপার চেষ্টা করছেন কিনা, এবং চাপার চেষ্টাকে তখন করছেন কিনা যে সে আপনার পলিটিক্যাল ভাবে কোনোভাবে আপনাকে ডিভিডেন্ড দেয় বা আপনাকে বেনিফিট দেয়, তখন সেটা হচ্ছে কোয়েশ্চেন। এক মিনিট আপনাকে একটু থামিয়ে বলছি, আমাদের লাইভে বেশ কিছু মানুষ যোগ দিয়েছেন, তারা বলছেন আমরা শিক্ষিত ভারতবাসীর আগে চরিত্রবান ভারতবাসীর কামনা করছি। তারা বলছেন যে স্বাগতম, চরিত্র গঠনে নাগরিক চেতনা আজ নিঃশেষিত, আজ দেশে এই রকম শিক্ষিতদের থেকে চরিত্রবান নাগরিক প্রয়োজন। যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, ভাস্বতী ব্যানার্জি, অজয় কে এম, তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আমাদের সঙ্গে লাইভে এনগেজ করার জন্য। আমরা যারা লাইভ আসেন প্রতিদিন, যারা আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, তাদের কথা বারবার তুলে ধরবো। সুমন, আপনি প্লিজ বলুন, আপনি এগোন। দেখুন এই যে অজয় বাবু যেটা বলছেন, আপনি ভাবুন যে আপনি ফরগেট অ্যাবাউট যে আপনি লেফট বা আপনি লিবারাল, আপনি এরকম নন, আপনি বিজেপি। আপনি বিজেপির সাংস্কৃতিক জাতীয়তাবাদে বিশ্বাস করেন। আপনি মদন মোহন মালব্যর আপনি মানে মানে পশ্চিমবঙ্গের যিনি ডিজি হিসেবে রিটায়ার করলেন ওই মালব্য নন। আপনি মদন মোহন মালব্যর প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিতে গেছেন, ঠিক আছে? সেই ইউনিভার্সিটিতে যদি নারীর এই হাল হয়, তাহলে আপনি বুঝে দেখুন যে অন্য জায়গায় কি হচ্ছে। আপনাকে এইটা বেসিক্স বুঝতে হবে। এবার এটা বেসিক্সটা বোঝার জন্য আমি 2-3টে পাস্ট রেফারেন্স দিতে পারি 30 সেকেন্ডে। দেখুন বিএইচইউ গত 8-9 বছর ধরেই বিজেপির কাছে বা ট্রাবল স্পট, এবং সেখানে বিজেপি এই এবিভিপি বা আইটি সেলকে নিয়ন্ত্রণ করতে পারছে। ঘটনার কথা মনে করিয়ে দিই, তিনিও ঘটনাচক্রে আরএসএস এর ঘনিষ্ঠ। তিনি একজন মুসলিম স্কলার, তিনি বিএইচইউতে জয়েন করেছিলেন। তাকে সেখানকার এবিভিপি একটাও ক্লাস নিতে দেয়নি। তাকে, তার বিরুদ্ধে এমন বিক্ষোভ হয়, তিনি বহুবার বলার চেষ্টা করেন যে ভাই আমি যেটা পড়াতে এসেছি আমি সেটা সত্যি জানি, আমার যথেষ্ট সংস্কৃত চর্চা আছে। এবং রাজস্থান, আমি জানি রাজস্থান আরএসএস এর তরফ থেকে বারবার করে বোঝানোর চেষ্টা করা হয় যে আমাদের লোক, ভাই একে ক্লাস করতে দাও। এবিভিপি এবং বিজেপির আইটি সেল তার বিরুদ্ধে এমনতর ক্যাম্পেইন চালিয়েছিল, তিনি 2 মাস বা 45 দিনের মাথায় তিনি রেজিগনেশন দিয়ে চলে যান। এই যে বিজেপি একটা নতুন আইটি সেলকে তৈরি করেছে না, মানে আই এম সরি ফর ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ, মানে এরা ওই অ্যানিম্যাল সিনেমার চাইতেও সাংঘাতিক। মানে এতটাই সাংঘাতিক যে এরা একটা জিঘাংসা নিয়ে সবসময় ঘুরে বেড়ায়। এই জিঘা মানে মানে এই যে মেয়েটি এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে যে কাজটা ওরা করেছিল, সেটা করবার সাহস পেত যদি ওরা আইটি সেলের অত গুরুত্বপূর্ণ না হতো। ওরা জানতো যে ওদেরকে কেউ ছুতে পারবে না। আমি আবার রিপিট করছি যে যোগী আদিত্যনাথ দুবার এই ঝুঁকিটা নিলেন। বিজেপির ভেতরে তো একটা ক্রাইসিস চলে, যে একবার এর আগে উনি একজন প্রতারককে অ্যারেস্ট করেছিলেন, এবার উনি হঠাৎ করে মানে ঠিক রাম মন্দির উদ্বোধনের 3 সপ্তাহ আগে মানে এমন 3 জনকে অ্যারেস্ট করলেন যে 3 জনের সঙ্গে এদের ছবি সব দেখা যাচ্ছে। ছবি মানে নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি,
and again I fully ইরানের সঙ্গে ছবি, আমি একটু আমি মস্করা করছি, আমি মস্করা করার লোভটা সংবরণ করতে পারছি না, এটা মস্করার বিষয় নয়, কিন্তু স্মৃতি ইরানি কখনো হাসেন না। তিনি হাসি মুখে এই এই একজন ধর্ষকের সঙ্গে, ধর্ষণে অভিযুক্তের সঙ্গে ছবি তুলছে। বোঝা যায় এরা কতটা বাহুবলী, এরা এরা এদের কি ক্ষমতা। এই কম বয়সী ছেলেরা, যে দেশের প্রধানমন্ত্রী দেশের বরিষ্ঠ, দেশের পুরনো সাংবাদিকদের দিকে ঘুরে তাকান না, তিনি হাত জোর করছেন একটা একটা বাচ্চা ছেলের কাছে। আমি আমার বন্ধুদের আরো একবার অনুরোধ করছি, যে আমার সহকর্মীদের, যে নরেন্দ্র মোদীর সঙ্গে এই ধর্ষকের ছবিটা দেখান আপনারা। আপনারা দেখুন, এই দেখুন নরেন্দ্র মোদীর সঙ্গে একজন ধর্ষকের অভ্যর্থনা বিনিময় চলছে। আপনারা দেখুন, যোগী আদিত্যনাথের পাশে দাঁড়িয়ে রয়েছে একজন ধর্ষণে অভিযুক্ত। আরেকবার দেখুন, ধর্ষণে অভিযুক্তের সঙ্গে। আচ্ছা অর্ক, আপনি এই যে ছবিটা দেখাচ্ছেন, এই ছবিটা একটা ভালো করে জিনিস দেখুন, যে ভদ্রলোক ধর্ষণে অভিযুক্ত, যার মুখ মাস্কে ঢাকা আছে, আপনি যদি আবার ছবিটা ফিরে যান, দেখবেন তার বুকে একটা পাস ঝোলানো আছে। এই পাসটা প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে সিকিউরিটি অতিক্রম করে যেতে হয়। মানে এটা মানে মানে ওনাকে সিকিউর বলে মানে এসপিজি এবং সবাই মনে করেছে বলে উনি এই পাসটা ঝোলাতে পেরেছেন। তাহলে যিনি এসপিজির কাছে সিকিউরিটি পাস পেয়েছেন, তিনি বিএইচইউ তে দু চারজন মহিলাকে এরকম যৌন নিগ্রহ করবেন না? তা তো স্পেশাল সাংবাদিকতা করছেন, আপনি পাননি, আপনি পাচ্ছেন না। প্রধানমন্ত্রীর ইন্টারভিউ পাবেন আপনি? এত 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 কার্গিল কভার করেছেন, আমরা ছোট থেকে আপনার কথা জানি, আপনি কার্গিল কভার করেছেন, এত কাজ করেছেন। দেখুন, নরেন্দ্র মোদী কিসে বিশ্বাস করেন আপনাকে সেটা বুঝতে হবে। নরেন্দ্র মোদী তো অত্যন্ত সফল একজন রাজনীতিক, বিষয়ে কোনো সংশয় নেই। নরেন্দ্র মোদী এটা বুঝে গেছিলেন যে ভারতবর্ষের সাংবাদিকরা অত্যন্ত বেয়াল, এবং মানে অধুনা কলকাতা প্রেস ক্লাবের ইলেকশন থেকে দিল্লি প্রেস ক্লাব সব ইলেকশনে উনি ফলাফল দেখেছেন, প্রচুর ভাই পুরনো বামপন্থী আছে, এমন সব প্রশ্ন করবে, কি সব অর্থনীতি প্রশ্ন করবে, এদেরকে ওই ভারত মাতা কি জয় বললে হবে না। উনি প্রথম চলে গেলেন একটা কন্ট্রোল সিচুয়েশন। উনি যা করেন আপনি মানে আপনি বুঝবেন যে পুরোটা একটা চিত্রনাট্যের মতো। উনি কখন মানে দোলনায় দুলবেন, উনি কখন মানে মানে পার্লামেন্টে মাটিতে পা রাখবেন, উনি সেই সব কিছু করবেন যেগুলোতে ওনাকে কেউ প্রশ্ন করবে না। মাথায় রাখুন যে জো বাইডেনকে ওনার দরকার ছিল, সত্যিই দরকার ছিল ভদ্রলোকের, সেই জো বাইডেন ওনাকে প্রায় চাপ দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করিয়েছিল, এবং সেই সাংবাদিক সম্মেলনে উনি মাত্র একটা প্রশ্ন নিয়েছিলেন, এবং ঘটনাচক্রে ওয়াল স্ট্রিট জার্নালের অত্যন্ত সিনিয়র একজন মহিলা সাংবাদিক, ঘটনাচক্রে এগেন শি ওয়াজ এ মুসলিম, শি ইজ এ মুসলিম, তো তিনি ওনাকে প্রশ্ন করেছিলেন বলে এই আইটি সেল, আপনি জানেন না এই ছেলেগুলি ছিল কিনা, তারা তাকে ধর্ষণ থেকে শুরু করে সব রকম হুমকি দিয়েছিল। Again I coming back to the old point, দেখুন বিজেপি বিলিভস ইন এ ডিফারেন্ট স্ট্রাকচার, এবং আমাদের দুঃখের কথা, আমরা লিবারালরা, আমরা তথাকথিত সামাজিকভাবে সচেতনরা সেই স্ট্রাকচারটা তৈরি হতে দিয়েছি। বিজেপি প্রথমে মেইন স্ট্রিম মিডিয়াকে ধ্বংস করে নিজেদের কমিউনিকেশন চ্যানেলটাকে তৈরি করেছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তারপরে মেইন স্ট্রিম মিডিয়া সাংবাদিক যাদের পছন্দ করতো না তাদের বার করে দিয়ে মেইন স্ট্রিম মিডিয়াটাকে দখল করে ফেলেছে। নাও দে আর আনকোয়েশ্চেনেবল, নোবডি, মানে তাদেরকে প্রশ্ন করে না যে ভাই এই তিনজন, আমি যে প্রশ্নটা আপনাকে করছি, গলায় প্রোটোকলের পাস ঝোলানো আছে, তার মানে পুলিশ ওকে পাস ইস্যু করেছে। আপনি জানেন না যে ও মহিলাকে যৌন নিগ্রহের দিনও ওই গলায় প্রোটোকলের পাস ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল কিনা? ওই প্রোটোকলের পাস দেখানোর পর বিএইচইউর কোন নিরাপত্তা রক্ষীকে ধরবে? বলবে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে এলাম। খাস লোক, আমি প্রাইম মিনিস্টার খাস লোক। এবং সুমন দা, আমি একটা জিনিস কোরিলেট করার চেষ্টা করবো এখানে। আপনার চেনা আমার চেনা সাংবাদিক স্বাতী চতুর্বেদী, স্বাতী যখন আই এম এ ট্রোল বইটা লিখলেন, তিনি তো বারবার তাকে যারা প্রেস্টিটিউট বলে, মানে প্রেসের বেশ্যা কোটান কোট তাকে বলে, তাকে বারবার রেপের থ্রেট দেয়, তাকে বারবার খুনের হুমকি দেয় তার সাংবাদিকতার জন্য, তারাও কিন্তু বিজেপির আইটি সেলে কাজ করে। তার মানে কি আইটি সেলে ধর্ষণ প্রবণতা, বিজেপির আইটি সেলে, আরো একবার বলি, আমাদের যারা যে কজন দর্শক দেখছেন, তারা বিজেপি করুন, তৃণমূল করুন, সিপিএম করুন, আমাদের কিচ্ছু এসে যায় না, আপনারা প্রশ্ন করুন, আমাদের প্রশ্ন আপনারা নিজেরা যাচাই করুন, যে তার মানে কি ধর্ষণ বা ধর্ষণেচ্ছা, ধর্ষণের ক্ষমতা জাহির করা,
এটা কি বিজেপির আইটি সেলে যোগ দেওয়ার একটা মানদণ্ড? আমরা আমরা সাংবাদিকের ক্ষেত্রে দেখলাম সাথী তো তার বইয়ে তুলে দিয়েছেন, আমরা আজকে বইটা দেখাতে পারলে খুব ভালো হতো। সাথী তার বইয়ে যারা যারা ধর্ষকের ভাষায় কথা বলে সেই সব ট্রোলদের কথাবার্তা পুরো তুলে দিয়েছেন। আজকে সেই ধর্ষকদেরই আমরা অ্যাক্টিভ দেখছি এই ঘটনায়। বেনারসে মোদির কনস্টিটিউয়েন্সিতে তারা বিবস্ত্র করে মহিলার ছবি তুলছেন। এই এদের এদের মেথডটা কি? দেখুন, এটা দুটো পার্ট আছে। দেখুন, মানে আবার আমি কোনোভাবে এদেরকে ডিফেন্ড করছি না, মানে উল্টোটাই বলা ছিল। সাথী তো এদের শত্রু। আপনি ভুলে যাচ্ছেন কি করে এই লোকগুলোই অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে সেই দলের দুজন সদস্যকেও বলে যে তোমার বউ মেয়েকে ধর্ষণ করবে। অস্ট্রেলিয়াও তো না হয় নরেন্দ্র মোদীর বিশ্বগুরু হওয়ার পথে জল ঢেলে দিয়েছিল। আপনি ভুলে যাবেন না যে সমস্ত শিখ দল, মানে বিজেপির সাংসদ, আমি নাম করছি না, তারা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্ট করে তাদেরকে এরা কি বলে? তাদেরকে এরা বলেছে যে তোরা খালিস্তানি, তোদের বাড়ির লোকদের দর্শন করবো। ভয়ের চোটে সেই শিখ নেতারা কথা বলে না। কামিং ব্যাক টু দ্য ওল্ড পয়েন্ট, ফরগেট আছে শিখ, সাথী চতুর্বেদী, আপনি কি বলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার, এরা সবাই না হয়তো কোনো না কোনো ভাবে আপনার অ্যান্টিতে অবস্থান করেন, ঠিক আছে? শিখ তো মূল হিন্দু নন, সাথী চতুর্বেদী একজন সাংবাদিকদের বেসিক্যালি বিজেপি অপছন্দ করে, অস্ট্রেলিয়ানরা খ্রিস্টান। আচ্ছা, সুব্রমণিয়াম স্বামী যেদিনকে উনি বিরোধিতা করলেন, সুব্রমণিয়াম স্বামীকে এরা মোটামুটি শুনে চড়িয়ে দিয়েছিল। সুব্রমণিয়াম স্বামী তো পুরো, মানে আমার চাইতে বেটার ওদের স্ট্রাকচারটা চেনেন। সুব্রমণিয়াম স্বামী অমিত মালভিয়াকে নাম করে বলেছিলেন যে অমিত মালভিয়া, তুমি এই যে ভয়ানক নরখাদক শব্দটাই ব্যবহার করেছিলেন, বাহিনী রক্ত পিপাসু বাহিনীকে তৈরি করেছো, এরা যে কি ভয়াবহ তুমি চিন্তা করতে পারবে না। তো তারই প্রকাশ আপনি দেখতে পাচ্ছেন। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় একটা মানে কি বলবো ভায়োলেন্সকে কি বলবো এনকারেজ করেন, তখন ব্যক্তি জীবনে আপনার সেই ভায়োলেন্স এসে পড়বে না। আপনি যখন কনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়ায় বলছেন তো মানে তোমার রাস্তা বেরোলে দর্শন করবো, তোমার রাস্তা বেরোলে অমুক করবো, তোমার মেয়েকে অমুক করবো, দেন মানে আপনি তো জেনে যাচ্ছেন যে এটা আপনি সোশ্যাল মিডিয়া এক্সপ্রেস করলে আপনাকে কেউ ধরবে না, ফলে আপনি বাস্তব জীবনে করে ফেলতেই পারেন, মানে আপনি তো ওটাকে এনকারেজ করেছেন। আমাদের বন্ধু সুমনদা এখনো এই ভাবনায় আছেন যে ওরা ভেবেছিল ওরা ধরা পড়বে। ওরা ধরা পড়ার জন্য ভিডিওটা করছিল না, ওরা ভিডিওটা রেখে দিচ্ছিল এই কারণে যে ওটা দেখিয়ে আরো অনেকবার ব্ল্যাকমেল করবে। পয়েন্ট নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা, আপনি যদি ছবিগুলো দেখেন, এমনিতে দেখুন সবাই কিন্তু গেরুয়া পোশাক পরেছে, কি সুন্দর পোশাক। এমনিতে কিন্তু বেশ, আপনি যদি মানে প্লেস করে দেন তাহলে কিন্তু আপনি বেশ আরএসএস এর ভাবধারায় রাষ্ট্রবাদী যুবক হিসেবে আপনি এদেরকে প্লেস করে দিতে পারেন। এবার সমস্যাটা হচ্ছে যে আমি বিরোধীদের কোনোভাবে সেফগার্ড করছি না, কিন্তু আমাদের একটা মানে পলিটিক্সকে বুঝতে হবে যে, মানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে গত মানে আমার বয়স 51, বিজেপি কিন্তু সাকসেসফুলি একটা কনস্টিটিউশনাল কি বলবো একটা কনস্টিটিউশনাল ফ্যাসিজমকে এনে ফেলতে পেরেছে। আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন না, প্রায় কোনো মিডিয়া, মানে আমি বলছি যে প্রায় কোনো মিডিয়া আপনার লেখা বা আপনার বক্তব্য ছাপবে না। পয়েন্ট নাম্বার টু, এবার আমি কাউকে ছোট করার জন্য বলছি না, অধিকাংশ পলিটিক্যাল পার্টি আপনি যদি একটা গড়ে যদি ফোন মানে হয় না টেলিকলার দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি বিএইচইউ এর ইনসিডেন্টটা জানেন, আপনি যদি গড়ে যারা টেলিভিশন চ্যানেলে যেসব যারা যায় বিরোধী দলের, তারা কেউ আপনাকে বলতে পারবে না যে বিএইচইউ তে ঠিক কি ঘটেছিল, তার গুরুত্ব কতটা, তার প্রবলেমটা কি, কেউ বলতে পারবে। তো মানে আমরা এমন একটা স্ট্রাকচারকে ক্রমশ, আমি আবার বলছি যে আমি সুমন সেনগুপ্তর বক্তব্য বিরোধিতা করছি, আমি বোঝার চেষ্টা করছি বা নিজেকেও বোঝানোর চেষ্টা করছি যে বিজেপি সাকসেসফুলি ডিস্ট্রয়েড অল দ্য সিস্টেম, যে সিস্টেমগুলোর জন্য আমরা একসময় গর্ব করতাম, ঠিক আছে? আপনি দেখুন, মানে আমি কাউকে অপমানের জন্য বলছি না, মাননীয় সুপ্রিম কোর্ট যারা সমস্ত মামলা সলভ করে দিচ্ছিল, 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু মহারাষ্ট্রের ওই বিদ্রোহী বিধায়কদের ব্যাপারে স্পিকারের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। আপনি আর কিছুটা শুনতে পাচ্ছেন? ইলেকট্রাল বন্ড, একটা সময় মনে হচ্ছিল যে এই মাত্র কোথায় রায় বেরিয়ে যাবে, ইলেকট্রাল বন্ডে কারা টাকা দেয় সেটা সুপ্রিম কোর্ট বলবে যে জানাতেই হবে, উধাও হয়ে গেল। 3টে স্টেটে বিজেপি জিতলো,
সবাই আবার বাধ্য সুবোধ বালকের মতো জয় শ্রীরাম বলিতে বলিতে, মানে জয় শ্রীরাম বলার মতো কোনো হয়তো অপরাধ নেই, বলিতে বলিতে সবাই মানে রাম রাজ্যের দিকে এগিয়ে গেল। আপনি এদেশে আদালতে কথা বলতে পারবেন না, আপনি এদেশে আইনের মানে মানে সরি মানে আইনের কাছে গেলে আপনি সদুত্তর পাবেন না, আপনার কাছে মিডিয়া বন্ধ, আপনার কাছে মানে যেটা পার্লামেন্ট সেখানে আপনি বলতে পারেন, আপনি বলবেন কোথায়? আই ডু এগ্রি টু সুমন সেনগুপ্ত's পয়েন্ট, দ্য অনলি অল্টারনেটিভ রিমেইনস দ্যাট স্ট্রিট ফাইট, যেটা যেটা সাক্ষী মালিকরা কনস্ট্যান্ট করে যেতে পেরেছেন বলে। এবং এবং সাক্ষী মালিকরা আরেকটা জিনিস জানতেন যে ওদের কথাটার একটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। ওরা যেহেতু মানে অলিম্পিকে গোল্ড জিতেছেন, সোনা মানে ব্রোঞ্জ জিতেছেন, ওদের বক্তব্যটা ইন্টারন্যাশনালি দেখানো হবে। এছাড়া এই সরকার মানে আপনি মানে মানে মণিপুর নিয়ে আর কোনো আলোচনা আছে? মণিপুর ছেড়ে দিন, আজকে তো আমার মানে সুমন সেনগুপ্ত শুনলে আনন্দ পাবেন, আজকে আমার বামপন্থীদের অভিযোগটা ঠিক মনে হচ্ছে। আপনি জানতে পারছেন না যে পার্লামেন্টে যে 4টে লোক মানে স্মোক বোমাই ফেললো, তারা কারা, তারা কোত্থেকে এসেছিল, পুরো ঘটনা তারা উড়ে গেছে আপনার মাথা থেকে। আপনি মানে প্রতাপ সিমাকে কেউ প্রশ্ন করলো না যে আপনি কেন এদেরকে ভিজিটার্স পাস দেওয়া হয়েছিল। এটা তো হতেই পারে, যেটা আমাকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেদিনকেই বলেছিলেন, যে এটা করা হয়েছে শুধুমাত্র পার্লামেন্টের যে প্রেজেন্ট এমপি যারা বিজেপিকে ফুললি এন্ডোর্স করেন তাদের ভয় দেখানোর জন্য, দেখো এরকম কিন্তু হতে পারে, পরেরটা কি হবে যে বুঝে রাখ। তা না হলে আপনি ওই 4 জনের দাবিটা কতটা আমরা উচ্ছেদ হলাম, ওরা চাকরির দাবিতে গেছে, কিন্তু ভাই ওদের নিয়ে কোনো তদন্তই আর হলো না। মানে কত জিনিসের তদন্ত যে আপনি ভুলে যান যে বিজেপিটা শুরু করেছিল, মানে অথচ একটা দিন আপনি ঢাক ঢোল পিটিয়ে শুনতে পান যে এটা তদন্ত হচ্ছে, এটা তদন্ত হচ্ছে, এটা তদন্ত হচ্ছে, তারপর জাস্ট কমপ্লিটলি গোন আউট অফ আওয়ার হেড। এবং একটা নতুন পার্লামেন্টের সিকিউরিটির অবস্থা এটা জানে মোদিজির এত গর্ব। হ্যাঁ, আপনি মানে মানে আপনি মানে মানে আপনি মাঝে মাঝে কখনো কখনো শুনতে পাবেন মানে যে মোদিজি এইটা এক্ষুনি করে ফেললেন। কিন্তু ধরুন মানে মানে যে কোনো বিষয় আমি আপনাকে দায়িত্ব নিয়ে মানে অন্তত 10টা বিষয়ের উদাহরণ দিতে পারি, কিন্তু আগে আমাদের একটা অভ্যেস ছিল যে মিডিয়ায় আমরা রিক্যাপ করি যে এই স্টোরিগুলোর কি হলো। আপনি সত্যি জানেন না যে কানাডার প্রধানমন্ত্রী যে আপনার বিরুদ্ধে অভিযোগ করলো সেটা নিয়েও আপনি ধরো আপনি এপিসোড করেছেন যে হোয়াট ইজ আওয়ার ডিফেন্স, হোয়াট আই এম গোয়িং টু সে, আপনি জানেন না। মানে কমপ্লিটলি সেটা লোকে ভুলে যাওয়া হয়, তারপরের দিন থেকে ঢাকঢোল পেটানো শুরু হয়ে যায় যে জয়শঙ্কর পুটিনের সঙ্গে দেখা করতে গেছে। তো দেখা করা ছাড়া বিদেশ মন্ত্রীর কি কাজ আছে? বিদেশ মন্ত্রী তো নিশ্চয়ই হাউতিদের মানে জাহাজ লক্ষ্য করে নিজে মিসাইল চালাবেন না। মানে মানে উই হ্যাভ বিকাম এ লাফিং স্টক অফ দা মানে 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 এবং একটা বাংলা মিডিয়ায় বাংলা টিভি চ্যানেলে আপনি প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রাখেন, আমারও ব্যক্তিগতভাবে সুসম্পর্ক রয়েছে, কিন্তু আমি এটা কারোর দিকে অভিযোগ তুলে বলছি না, আমি আমার দায়িত্বর জায়গা থেকে বলছি। কোথাও দেখেছেন এই ঘটনা নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট, একটা প্যাকেজ? না না না, আমি তো বলছি তো করাই হবে না। আমি আপনাকে বলছি যে মানে মানে এইগুলো নিয়ে আলোচনা ক্রমশ মানে পাপ হয়ে যাচ্ছে। মানে আপনি যদি কোনো বিষয়কে প্রশ্ন করেন তাহলে আপনার কাছে পুরোটা ছেলে মানুষই মনে হচ্ছে, না এরা না মানে পশ্চিমবঙ্গের কথা তুললেই মধ্যপ্রদেশে চলে যায়, উত্তরপ্রদেশে চলে যায়। আরে ভাই, আমি তো মানে তুমি তো উত্তরপ্রদেশ নিয়ে 7 দিন বাদে থেকে শুরু করবে রাম রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, তো আমি তো সেই রাজ্যে মানে রামের মন্দির থেকে 200 কিলোমিটারের মধ্যে কি হচ্ছে সেটা বলতে চাইছি। মোদির কনস্টিটিউয়েন্সিতে হচ্ছে, মোদির কনস্টিটিউয়েন্সিতে, হ্যাঁ, প্রাইম মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। মানে আমি আবার বলবার চেষ্টা করছি, আমি সুমন সেনগুপ্তের বক্তব্যের সাথে একমত, কিন্তু আমি বলছি এরকম কনস্টিটিউশনাল ফ্যাসিজম মানে আমরা কোনোদিন বোধহয় দেখিনি। আমি জানি না যেদিনকে আমরা এর থেকে বেরোতে পারবো, আর যদি বা বেরোতে পারি তাহলে তো আলোচনা হবে যে হাউ ইট অপারেটেড। আপনি মিডিয়ায় দেখতে পাচ্ছেন না, আপনি আদালতে প্রশ্ন করা হয়নি, এমনি সময় আমাদের আদালত সুমোটো এত কিছু বিষয়ে কথা বলে, আমার মাঝে মাঝে মনে হয় যে নিশ্চয়ই গাঁজা নিয়েও কোনো রায় দেবে, যে গাঁজায় মানে কি বলে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন মে, কিন্তু এইসব বিষয়ে কোনো কথাই বলে না। মানে ইট হ্যাজ বিকাম কমপ্লিটলি জোক যে জাজরা কি বিষয়ে কথা বলবে আপনি জানেন। মানে ইফ ইউ আর ইন মানে মানে ইনটু দা মানে দ্যাট কোটারি, আপনি জানেন যে জাজ কি বিষয়ে রায় দেবে, আপনি জানেন যে মানে কোন চ্যানেল আজ সন্ধ্যাবেলা 8টার সময় কি নিয়ে শো করবে। তো মানে মানে এরকম সরি স্টেট অফ অ্যাফেয়ার্স আমি খুব কম দেখেছি।